এসটি অফিসিয়াল। আমার স্ত্রীকে আমি ভালোবেসেই বিয়ে করেছিলাম, কিন্তু যখন পরিপাটি প্রেমিকাটা অগোছালো স্ত্রী হয়ে গেল, তখন থেকে কেন জানি আমার আর ওকে ভালো লাগতো না। মেয়েটা একটুতেই খুশি হয়ে যেত। আমার মনে আছে, যখন ওর সাথে আমার বিয়ে হয়, তখন আমার মাস শেষে বেতন ছিল 15,000। ওই টাকায় ও কতটা হ্যাপি ছিল তা আমি কাউকে বোঝাতে পারবো না। আমি থেকে শুরু করে আমার পরিবারের প্রতিটা মানুষের খেয়াল ও রাখত, আর দিন শেষে চাইতো একটু ভালোবাসা, যেটা আমি সময়ের সাথে সাথে দেওয়া কমিয়ে দিলাম। আস্তে আস্তে আমার পজিশন ভালো হতে রইল, আমার চিন্তাধারা হলো উন্নত, কিন্তু সংসারের চাপে পড়ে ও ঠিক আগের মতোই রয়ে গেল। আমার 15,000 বেতন 30,000-এ গিয়ে ঠেকল। ঘর পরিবর্তন হলো, আমি পরিবর্তন হলাম। শুধু পরিবর্তন হলো না কবিতা, হ্যাঁ, আমার স্ত্রী নিজেকে পরিবর্তন করলো না। টাকার নেশা আমাকে গ্রাস করে দিল আস্তে আস্তে। ভুলে গেলাম আমার প্রিয় অতীতকে, সুখ পেয়ে ভুলে গেলাম দুঃখের দিনে পাশে থাকা মানুষগুলোকে। সারাদিন খাটাখাটনি করে খাবার টেবিলে যখন কবিতা অপেক্ষা করত, আমি বলতাম যত সব আজেরা ঢং। বৃষ্টি হলেই আমার হাত দুটো ধরে যখন বলতো চলো না একটু দুজন বৃষ্টি বিলাস করি, আমি তখন বলতাম বয়স তো কম হলো না, এখন এসব পাগলামি ছাড়ো। মাঝরাতে যখন পিরিয়ডের ব্যথায় কুঁকড়ে উঠত, আমি নাক ছিটকে পাশের রুমে ঘুমাতে চলে যেতাম। দিনের পর দিন তার ভালোবাসা বেড়েছিল আমার প্রতি, আর আমার অবহেলা। একটা সময় পর আমার পরিবারও ওকে অবহেলা করতে শুরু করলো। যার হাতের রান্না সবাই তৃপ্তি নিয়ে খেত, এখন নাকি তার রান্না ভালোই হয় না। যে ওষুধ না দিলে আমার বাবার ওষুধ খাওয়ার কথা মনে থাকতো না, আজকাল নাকি সে ভুল ওষুধ দিয়ে আমার বাবাকে মেরে ফেলার প্ল্যান করেছে। একটা সময় আমাদের বাড়িতে থাকার মতো কোনো সম্বল খুঁজে পেল না কবিতা, তাই সরাসরি বলেই দিলাম আমি তোমাকে ডিভোর্স দিতে চাই। সে সেদিন খুব অবাক নয়নে চেয়েছিল, কোনো প্রতিবাদ করেনি। হয়তো সে বুঝতে পেরেছিল তার এই বাড়ির প্রয়োজন ফুরিয়েছে। তারপর সে অনাকাঙ্ক্ষিত সময় এলো যখন কবিতা আর আমার ডিভোর্স হবে। সেদিনও সবটাকে সুন্দর করে মেনে নিয়েছিল, কোনো প্রতিবাদ করেনি, এমনকি কাবিনের টাকাটাও নিল না। উকিল যখন বলল সে কেন টাকাটা নেবে না, তখনও বলল যে মানুষটাই আমার হয়নি, তার টাকা দিয়ে আমি কি করব। ওর বাবা সেদিন আমায় একটা কথাই বলেছিল, আল্লাহ দিয়ে দন দেখে মন, কায়রা নিতে কতক্ষণ। কথাটার মানে সেদিন না বুঝতে পারলেও আজ ঠিক বুঝতে পারছি। 3 মাসের মাথায় মিথ্যা অপবাদে আমার চাকরিটা চলে যায়। বড় বোনটাকে মাঝে মাঝেই তার শ্বশুর বাড়ির লোকেরা মেরে ধরে আমাদের বাড়িতে পাঠিয়ে দেয়। বাবা ভুল ওষুধের রিয়াকশনে আজ বিছানার সাথে মিশে আছে। মা প্রায় আজকাল তরকারিতে নুন হলুদ দিতে ভুলে যায়। আর আমি উন্নত মানের চাকরি থেকে ফুটপাতে ছোট্ট একটা ফুলের দোকান নিয়ে বসে আছি। আজ ওই কথাটার মানে বুঝলাম, দিয়ে দন দেখে মন, কায়রা নিতে কতক্ষণ। লুকিয়ে খোঁজ নিয়েছিলাম কবিতার। শুনেছি অন্য জায়গায় তার বাবা বিয়ে দিয়েছে, স্বামী একজন ডাক্তার, খুব খুব সুখে আছে। খুব ভালো ভাগ্য সেই মানুষটার যার সাথে কবিতার বিয়ে হয়েছে। সে সুখের আশা করেনি, তাই তার এত সুখ। আর আমি সুখের আশা করে মানুষকে অমানুষ ভেবেছি, তাই আজ আমার এই পরিস্থিতি। তাই তো বলে শেষ হাসিটা তারাই হাসে যারা নিজেকে নয় অন্যকে ভালোবাসে। আমি গ্যারান্টি দিয়ে একটা কথা বলতে পারি, যে মানুষটা তার অতীত ভুলে যায়, মানে ভালো কিছু হলে, ভালো কিছু পেলে যে অতীত ভুলে যায়,
তার ভবিষ্যৎ অন্ধকার, তার সামনের দিনগুলো অনেক কষ্টের। কখনোই অতীত ভুলবেন না, কখনো ভালো কিছু পেয়ে সেটার নেশায় হারিয়ে যাবেন না। আর যে মানুষটা 1000 কোটি টাকার মালিক হয়েও অতীতকে মনে রাখে, সে 100% সাকসেস একজন মানুষ। সে কখনোই বিফলে যাবে না, তার জীবনে কখনোই কষ্ট নামক কিছুই আসবে না, কারণ সে অতীত মনে রাখে। সে অতীতে অনেক অসহায় একজন মানুষ ছিল, তাই সে অসহায় মানুষকে অনেক ভালোবাসে। সে ভাবে না যে আমি তো অনেক বড় লোক, আরো একটা ছোট লোক অসহায় মানুষ। মানুষকে মানুষ মনে করতে হবে। আপনার 1000 কোটি টাকা আছে বলে যে আপনি মানুষকে অমানুষ মনে করবেন, সেটা আপনার অধিকার নেই আমার মতে। তো যাই হোক, কখনোই অতীতকে ভুলবেন না, আর ভালোবাসার মানুষকে ভালোবাসুন, ভালো রাখুন, আগলে রাখুন। হারিয়ে গেলে শুধু আফসোস ছাড়া আর কিছুই করতে পারবেন না।